আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওটি আপনারা সরাসরি দেখছেন জাফরসান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় দর্শক, এখন এই যে 2024 সাল চলছে, এই 2024 সালে দক্ষিণ কোরিয়ার যে সার্কুলার রয়েছে, এই সার্কুলারে ভাষা পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইন যে প্রাথমিক চূড়ান্ত নিবন্ধনটা করতে হয়, এই নিবন্ধনের জন্য গত 2 দিন পূর্বে বইসেল কর্তৃক যে সার্কুলারটা পূর্ণাঙ্গ রূপে প্রকাশ পেয়েছে, এখানে বেশ অনেকগুলো শর্ত দিয়েছে। তো প্রত্যেকটা শর্ত আমরা সকলে পূরণ করার সক্ষমতা রয়েছে, কিন্তু 2টি শর্তই ব্যতিক্রমধর্মী। যে 2টি শর্ত দেখে সকল আবেদনকারীরা হতাশ হয়ে পড়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন এবং অনেকে দিশেহারা হয়ে পড়েছেন। তো সেই 2টি শর্ত হলো, একটা হচ্ছে এই যে আপনারা এখন কোরিয়ান ভাষা অংশগ্রহণের জন্য যে নিবন্ধন করবেন, এখানে মূলত কোরিয়ান ভাষা পরীক্ষার সনদপত্র এবং কাজের অভিজ্ঞতার সনদপত্র চেয়েছে। তো এটা দেখে অনেকে আমাদেরকে বিভিন্নভাবে কমেন্টস করা শুরু করছে এবং সারা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে খুব তোড়ফাড় শুরু হয়ে গেছে। তখন আমাদের সাথে অনেকে যোগাযোগ করছে। আমরা বলছি যে আপনারা একটু ধৈর্য ধরুন, আপাতত ব্যস্ত হয়ে পড়েন না, কারণ ধৈর্য ধরলে আশা করছি এর একটা সঠিক পথ বেরিয়ে আসবে। এখন আপনারা অনেকে এই কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনেকে দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন এবং অনেকে বিভিন্ন অনলাইন, এরপর ইউটিউব এবং বিভিন্ন নতুন নতুন কোচিং সেন্টার থেকে ভাষা শিখছেন। তো এখন যেহেতু আবেদনটা করতে হবে, আর এই আবেদন করার জন্য যেহেতু এই যে সনদপত্রটা বাধ্যতামূলক করা হয়েছে, সনদপত্র ছাড়া যেহেতু আবেদন করা যাবে না কোনোভাবে, তো এই ক্ষেত্রে পুরাতন যেগুলোর নিবন্ধনকৃত কোচিং সেন্টার রয়েছে তাদের সাথে যোগাযোগ যখন করেছে, তারা তাদের সাথে এই ধরনের কন্ট্যাক্ট হয়েছে যে 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত কন্ট্যাক্ট হয়েছে। তারা অনেকে এইভাবে বলেছে যে আমাদেরকে 10,000 টাকা দাও বা 15,000 টাকা দাও, তাহলে আমরা সার্টিফিকেট দিয়ে তোমার আবেদনটা করে দিব। তো অনেকে এরকম টাকাও দিয়ে দিয়েছে। তো এই যে ঝামেলাগুলো, অর্থাৎ এই যে এত কম সময়ের মধ্যে এই যে আবেদন, বিশেষ করে সনদপত্র কালেকশন করা, কাজের অভিজ্ঞতার সনদপত্র কালেকশন করা, এগুলো একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এখন এই ভাষা পরীক্ষা অংশগ্রহণের জন্য যে নিবন্ধন, এই জটিলতার কারণে অধিকাংশ ভালো ভালো স্টুডেন্টে বাদ পড়ে যাচ্ছে। তো এই সকল বিষয় যেন বইসেল কর্তৃপক্ষ জানতে পেরেছে, তারা এইচআরডি কোরিয়ার সাথে এ বিষয়ে আলোচনা করছে এবং এইচআরডি কোরিয়া পরবর্তীতে এই সকল আপনাদের বিষয়গুলো মাথায় রেখে তারা বিবেচনা করে এইচআরডি কোরিয়া এই দক্ষিণ কোরিয়ার অনলাইন প্রাথমিক যে রেজিস্ট্রেশন, এটা করার জন্য সকল ধরনের সার্টিফিকেট বা সনদপত্রকে শিথিল করে দিচ্ছে বা বাতিল করে দিচ্ছে। অর্থাৎ এখন এই যে যারা ভাষা পারদর্শী বা লটারি যেটাতে আবেদন করেন, কোনো ধরনের সার্টিফিকেট বা সনদপত্র লাগবে না। অর্থাৎ একদম স্বাধীন ও মুক্ত, খুবই দারুণ একটা সুযোগ এসে গেছে আপনাদের জন্য। এখন দেখুন, গতকালকে এইচআরডি কোরিয়া তাদের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, এখানে মূলত যে বিষয়টা নোটিশ প্রকাশ করেছে আমি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে লেখা আছে, কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইন চূড়ান্ত নিবন্ধন 2024-এর নোটিশ প্রচারের পর পর্যালোচনার সাপেক্ষে এইচআরডি কোরিয়ার পরামর্শ অনুযায়ী সকল সনদ আপাতত শিথিল করা হলো। তবে এখানে একটা কথা বলেছে, চূড়ান্তভাবে উত্তীর্ণদের রোস্টারের সময় উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, মৎস্য ও কনস্ট্রাকশন খাতে নির্ধারিত সাব ক্যাটাগরি অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে যে 4টি সেক্টর রয়েছে, উৎপাদন, মৎস্য, কনস্ট্রাকশন এবং শিপবিল্ডিং, এই 4টি সেক্টরের পৃথক পৃথক আলাদা আলাদা সাব ক্যাটাগরি রয়েছে। যাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপরে আপনাদের প্রশিক্ষণ নিতে হবে এবং কাজ জানা থাকতে হবে, এই বিষয়টা তারা উল্লেখ করেছে। এখন আমরা আসি, এই যে দক্ষিণ কোরিয়া যে সনদপত্র নিয়ে যে শিথিল করে দিয়েছে, আর এটা যদি শিথিল না করতো, এই ফাঁকে দিয়ে, অর্থাৎ ওই যে কিছুদিন আগে পেঁয়াজের বাজার যেরকম একটা আগুন লাগছিল না, ঠিক সার্টিফিকেটের বাজারও এরকম আগুনটা লেগে গেছিলো অলরেডি, এবং অনেকে টাকা দিয়ে দিয়েছেন। তো এই ক্ষেত্রে এই এইচআরডি কোরিয়া এই যে সকল সার্টিফিকেট যে বাতিল করে দিয়েছে আবেদনের জন্য, এর জন্য
এখন অর্থাৎ আগুনে পানি ঢালা শুরু হয়ে গেছে, অলরেডি আগুনে পানি ঢালিয়ে দিছে। এখন অনেকেই প্রশ্ন করেছেন যে এখানে যে আবেদনের দুইটি ধাপ রয়েছে, একটা হচ্ছে বাসা পারদর্শী, আরটা হলো লটারি। তো এখন আমরা কোন ধাপে আবেদন করব? এখানে সহজ কথা বা সোজা বাংলা কথা হলো, আপনাদের যাদের বাসা জানা আছে পূর্ণাঙ্গরূপে তারাই বাসা পারদর্শীতে আবেদন করবেন। অর্থাৎ যারা 60 অধ্যায়ের বই এবং প্রশ্ন ব্যাংক শেষ করে এখন রিভিউ দিচ্ছেন, তারাই বাসা পারদর্শীতে আবেদন করবেন। আর এই বছর এই বাসা পারদর্শীতেও কিন্তু ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে বা প্রতিযোগিতা হবে। এখানে বাসা পারদর্শীতে মোট 30,652 জনের কোটা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ 30,652 জনকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। এর পরবর্তীতে 20% বৃদ্ধি করে আরও 1,000 মতো বৃদ্ধি করা হয়েছে। তো ওটা হচ্ছে ওয়েটিং লিস্টে, অর্থাৎ 30,652 জন যখন আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন হবে, এখান থেকে যদি কোনো আবেদনকারীর নামে ভুল বা তথ্যের গরমিল থাকে, এক্ষেত্রে কিছু কিছু বাদ যাবে। তো ওই যে ওই ওয়েটিং লিস্ট থেকে এদেরকে টেনে আনে এগুলা পূরণ করা হবে। এখন অনেকে প্রশ্ন করেছেন যে আমরা যে এখানে যে দুইটি এখন অনেকে প্রশ্ন করেছেন যে এখানে যে আবেদনের দুটি ধাপ রয়েছে বা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে বাসা পারদর্শী সরাসরি, আরটা হলো লটারি। তো আমরা কোনটাতে আবেদন করব? এখানে সোজা বাংলা কথা হলো, যাদের ভাষা জানা আছে পূর্ণাঙ্গরূপে এবং কোরিয়ান ভাষার যে 60 অধ্যায়ের বই, এরপর প্রশ্ন ব্যাংক, এই সব কিছু শেষ করে আপনারা যারা রিভিউ করছেন বা 50 অধ্যায় শেষ করছেন, রিভিউ চলতেছে, তারা মূলত এই ভাষা পারদর্শীতে আবেদন করবেন। আর অপরদিকে যারা নতুন আছেন বা একদম নিউ, তারা মূলত লটারিতে আবেদন করবেন। এখানে ভাষা পারদর্শীদের আবেদনটা মূলত এই যে আগামীকালকে 20 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে এবং 21 তারিখ বিকাল 4টা নাগাদ শেষ হয়ে যাবে। অপরদিকে লটারিতে যারা আছেন তাদের আবেদনটা শুরু হবে মার্চের 7 তারিখ থেকে এবং 5 তারিখে বিকাল 5টা নাগাদ শেষ হয়ে যাবে। তো এখন যারা লটারিতে আবেদন করবেন, নতুনদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভাষা পারদর্শীতে আবেদন করবেন না। কারণ হলো, ভাষা পারদর্শীদের যে আবেদন করার পর যখন এই পরীক্ষাটা হবে, কোরিয়ান ভাষার উপর পরীক্ষা, ওইটা মূলত 11 মার্চ থেকে 22 মে প্রথম রাউন্ডে পরীক্ষা হবে। অর্থাৎ এখানে ভাষা পারদর্শীদের 2 ধাপে পরীক্ষা হবে। একটা হবে মার্চের 11 তারিখ থেকে 22 মে পর্যন্ত, আর দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হবে 27 মে থেকে 21 জুন পর্যন্ত। এখন এখানে একটা বিষয় আপনারা গভীরভাবে নজর দেন। ধরুন আপনি ভাষা পারদর্শীতে আবেদন করলেন, এখানে 30,652 জনকে পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হবে। তো এখন আপনার যদি সিরিয়াল 1 নম্বরে থাকে আর যে 30,652 নম্বর সিরিয়াল লাস্ট আছে, তার পরীক্ষা যে শেষে পড়বে এমনটা নয়। এখানে কম্পিউটার র্যান্ডম সিস্টেমে তারা পরীক্ষার ডেট পালায়, একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুপাতে। তো এক্ষেত্রে কার কখন পরীক্ষা পড়বে এটা এই মুহূর্তে কোনো কিছু বলা যাচ্ছে না। যখন তারা র্যান্ডম সিস্টেম করে পরীক্ষার তারিখটা ঘোষণা করবে, তখন বোঝা যাবে কার পরীক্ষা কখন হবে। এক্ষেত্রে সকলে মাথায় রাখেন যে যেহেতু 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে ভাষা পারদর্শীদের, তো আপনি যদি একজন ভাষা পারদর্শী হিসেবে আবেদনকারী হয়ে থাকেন, আপনার পরীক্ষাটাও মনে করতে হবে যে 11 তারিখে পড়বে। তাহলে হাতে কিন্তু সময় নাই, অর্থাৎ আপনাদের প্রায় 19 দিনের মতো, যারা ভাষা পারদর্শীতে উত্তীর্ণ আবেদন করতে পারবেন তাদের 19 দিন বা 18 দিন পরে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে নতুনরা যদি কেউ যদি এখানে ফাইজলামি করি বা আবেগের বসে যদি আবেদন করি বসে, তো এক্ষেত্রে 100% ফেল করবে সে। তা যদি 1 মাস বা 1.5 মাস, এই 1.5 মাসে সে কী রেজাল্ট ভালো করবে? কারণ এই বছর ভাষা পারদর্শীতেও ব্যাপক প্রতিযোগিতা হবে। ভাষা পারদর্শীর সংখ্যায় প্রায় 70-80 হাজারের মতো আছে, ব্যাপক প্রতিযোগিতা হবে এখানেও। সুপ্রিয় দর্শক, এখানে যেহেতু ভাষা পারদর্শী যে কোটাটা রয়েছে 30,652 জনের কোটা, এখানে মূলত এখন যেহেতু সার্টিফিকেটের কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই, সবার টার্গেট থাকবে এই ভাষা পারদর্শী কোটার ভিতরে আবেদনটা সম্পন্ন করা। তো এখানে যখন 20 তারিখ সকাল 10টা থেকে পেজ ছাড়া হবে, আবেদন প্রক্রিয়াটা শুরু হবে, সারা দেশ থেকে যখন একযোগে সকলে এই ভাষা পারদর্শীদের জন্য কোটার জন্য আবেদন করা শুরু করবে, তখন দেখা যাচ্ছে 3-4 ঘন্টার মধ্যে যদি সার্ভার জাম না থাকে, কোনো সমস্যা না হয়,
এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ৩-৪ ঘন্টার ভিতরে ৩০,৬৫২ জনের কোটা ফিল আপ হয়ে যাবে। এই ৩০,৬৫২ জনের যখন কোটা ফিল আপ হয়ে যাবে, অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সাইট বন্ধ করে দেওয়া হবে। তখন আপনি আর শত চেষ্টা করেও আবেদন করেও লাভ নেই, কারণ ওই সময় আপনার আবেদনটা আর ঢুকবে না। তো এক্ষেত্রে আপনি আবার পুনরায় 1 বছরের জন্য পিছিয়ে গেলেন বা লটারিতে অংশগ্রহণ করতে হবে। তো লটারিতে অংশগ্রহণ করে কোনো লাভ নেই, কারণ ওইটার কোনো নিশ্চয়তা নেই। ওখানে 12,400 জনের কোটা আছে, হয়তো দেখা যাচ্ছে 1.5-2 লাখ আবেদন করবে। তো এক্ষেত্রে মানে হাজারের মধ্যে 5-7 জন বাঁচবে লটারি। তো এক্ষেত্রে এখন আপনি যদি একজন ভাষা পারদর্শী হিসেবে আপনার আবেদনটাকে পূর্ণরূপে সবার আগে সাকসেসফুল করতে চান, তো কি কি কৌশল অবলম্বন করলে আপনি আপনার আবেদনটাকে সবার আগে নিজ দায়িত্বে সাকসেসফুল করতে পারবেন, সেই প্রসেস বা সেই বিষয়গুলো দেখাবো আজকের ভিডিওতে। তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এখন আবেদন করার জন্য প্রথমে আপনার একটা পাসপোর্ট লাগবে। আপনি আপনার আজকে এই যে সকাল, বিশেষ করে আজকে আবেদনের পূর্বের দিন, একদিন হাতে সময় আছে, আগামীকালকে থেকে আবেদন। তো এই সকাল যেহেতু এখন হচ্ছে, এই সকাল হওয়া মাত্রই আপনি আপনার পাসপোর্টটা হাতে নিয়ে সোজা একটা কম্পিউটার দোকানে চলে যাবেন। ওইখানে গিয়ে আপনি বলবেন যে আমার যে পাসপোর্টটা আছে, বিশেষ করে ছবিযুক্ত যে পেজটা আছে, এটাকে আপনারা স্ক্যান করাবেন। তো এর একটা সাইজ রয়েছে, ওদেরকে বললে ওরা বুঝবে, যে বলবেন যে দক্ষিণ কোরিয়ার জন্য যে সার্কুলারের জন্য যে নিবন্ধন করবে, এই জন্য এটার সাইজটা করে দেন। তারপর আপনি সাইজটা বলে দেবেন, এবং ওইখানেও ওদের জানা আছে। এখানে আমি তারপর একটু বলে রাখছি, 600x403 পিক্সেল, অর্থাৎ ওয়াইড হাইট দুই দিকে সাইজ রয়েছে। আর এটার ফাইনালি সাইজ হবে 60 কেবি, অর্থাৎ 45 থেকে 60 কেবির ভিতরে থাকলে হবে। এই গেল পাসপোর্টের বিষয়। দ্বিতীয়ত আসি, আপনার 1 কপি ছবি লাগবে। এটা পুরনো ছবি দিয়ে দরকার নেই। এই যে ব্যাকগ্রাউন্ড সাদা, আমার পেছনে যেরকম দেখছেন ওয়ালে ব্যাকগ্রাউন্ড সাদা, এরকম পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে। তবে আমি যে সাদা শার্ট পরেছি, এরকম সাদা শার্ট আপনারা পরবেন না, কারণ তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার আর সাদা শার্টের কালার যখন এক হয়ে যাবে, আপনার বডির যে শেপটা আছে শেপ বোঝা যাবে না। অর্থাৎ যাদের দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে রাখবেন, সমস্যা নেই। আর যাদের দাঁড়িয়ে না রাখেন, তারা ক্লিন শেপ করে সুন্দর করে একটা মার্জিত পোশাক পরে, শার্ট পরে সুন্দরভাবে ছবিটা একটু স্লিমভাবে হাসি মুখে ছবিটা তুলবেন। এরপর কী করবেন, এই ছবির একটা সাইজ রয়েছে, এটা অর্থাৎ এখানে 270x349 পিক্সেল। এখানে বইছিল ওয়েবসাইটে দেওয়া আছে, আর যারা কম্পিউটার দোকান বা কম্পিউটার ম্যান ওরা জানে। তো এটার সাইজটা হবে 14 কেবির মধ্যে, অর্থাৎ 14 কেবির বেশি যেন না হয়, 14 কেবির নিচে থাকবে, 12 থেকে 14 কেবির মধ্যে হলে চলবে। এরপর এগুলোকে কী করবেন, আপনি একটা ওদেরকে বলবেন যে PDF ফাইল করে আপনি আপনার মেলে নিয়ে নেবেন, অথবা আপনার হাতে যে স্মার্টফোন আছে, যাদের আছে স্মার্টফোন দিয়ে আবেদন করার টার্গেট আছে, তারা স্মার্টফোনে নিয়ে নেবেন। তবে কেউ বলেও স্মার্টফোন দিয়ে ছবি তুলে এসব বিশেষ করে পাসপোর্টের ছবির এগুলা স্ক্যান করবেন না, কারণ কম্পিউটার ফটোশপে যতটা স্ক্যান করার পর মানে সুন্দরভাবে আসবে, আপনার মোবাইল দিয়ে ততটা আসবে না। যেহেতু এটা একটা সেনজিটিভ বিষয়, এই বিষয়ে সতর্ক থাকবে। তাহলে দুইটা কাজ করবেন, এটা হলো পাসপোর্ট এবং আপনার পাসপোর্ট সাইজের এখানে মূলত দুইটা কাজ করবেন। একটা হলো আপনার যে নিজের পাসপোর্ট রয়েছে, এবং আপনার সদ্য তোলা যে ব্যাকগ্রাউন্ড সাদা একটা পাসপোর্ট সাইজের ছবি, এই দুইটা জিনিসকে আপনি আপনার মোবাইলে সংরক্ষণ করে রাখবেন। তাহলে কি হবে, যখন 20 তারিখ সকাল 10টার দিকে পেজ ছাড়বে, পেজ ছাড়া মাত্র আপনার আবেদনটা আপনি নিজে ঘরে বসে করতে পারবেন। দেখুন, আপনি যদি কোনো কোরিয়ান কোচিং সেন্টারে জমা দিয়ে থাকেন, এখানে অন্তত 100-150-200 পাসপোর্টের লম্বা সিরিয়াল থাকবে। তো তখন সারা দেশ থেকে যখন একযোগে সবাই চেষ্টা করবে যে সবার আবেদনটাকে আগে সাবমিট করার জন্য, কারণ লেট হয়ে গেলে 30,652 জন কোটার বাইরে গেলে শেষ, এখানে মানে কারবার খতম। তো এক্ষেত্রে মানে সবাই চাইবে যে সবারটা আগে সাকসেসফুল করার জন্য। তো এই কারণে সবচাইতে বেটার বুদ্ধি হচ্ছে নিজের আবেদনটা নিজে করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনি প্রথম 5-10 মিনিট 20 মিনিটের ভিতরে করে ফেলাতে পারবেন, এবং 30,652 জন কোটার বিটটা আপনি
নিশ্চিত থাকবেন। এই হচ্ছে প্রসেস। সুপ্রিয় দর্শক, এখন এই যে 20 তারিখ সকাল 10টা থেকে আপনাদের আবেদন প্রক্রিয়াটা শুরু হবে, অর্থাৎ আবেদনের ফর্মটা কীভাবে পূরণ করবেন সে বিষয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে প্রথমে আপনারা আবেদন করার জন্য গুগলের যে ক্রমি ব্রাউজার রয়েছে, এই ক্রমি ব্রাউজারে গিয়ে সার্চ করে টাইপ করবেন eps.boesel.gov.bd। এই লিঙ্কে এটা টাইপ করার পর আপনারা যখন সার্চ করবেন, এর পরবর্তীতে আপনাদেরকে সরাসরি আবেদনের পেজে নিয়ে আসবে। এখানে প্রথমে যে পেজটা আসবে, এভাবে এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমে যে পেজটা আসবে, এই পেজের প্রথম ঘরে আপনার পাসওয়ার্ড নাম্বারটা টাইপ করবেন। তবে পাসওয়ার্ড নাম্বারটা যখন টাইপ করবেন, পাসওয়ার্ড নাম্বারের মধ্যে কোনো স্পেস ব্যবহার করবেন না। আমি আবার বলছি, পাসওয়ার্ড নাম্বার টাইপ করার সময় কোনো স্পেস ব্যবহার করবেন না। এর পরবর্তীতে যে ক্যাপচা আসবে, এই ক্যাপচা যেভাবে আছে ওইভাবে টাইপ করে আপনি সাবমিট দিলে পরবর্তী পেজে আপনাকে, অর্থাৎ দ্বিতীয় পেজে নিয়ে আসবে। দ্বিতীয় পেজে আনার পর প্রথমে পাসওয়ার্ড নম্বরের ঘরটা থাকবে, অর্থাৎ পূর্ব পেজে যে পাসওয়ার্ড নম্বরটা প্রথমে ইনপুট করেছেন ওইটা এখানে স্বয়ংক্রিয়ভাবে ওটা শো করবে। এরপর আপনার পাসপোর্টের অনুপাতে আপনার যে নিজের নাম রয়েছে, দেখে দেখে নিজের নামটা সুন্দরভাবে টাইপ করবেন। এরপর আপনি যদি জেন্ডার, যদি মেল হন, পুরুষ হন তাহলে মেল, আর মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন। এরপর পাসপোর্ট ইস্যু ডেট রয়েছে, পাসপোর্ট এক্সপায়ারি ডেট রয়েছে। এরপর পাসপোর্ট অনুপাতে আপনার যেভাবে জন্ম তারিখ রয়েছে সেভাবে দিবেন। এখানে আমি আরেকটা কথা বলে রাখছি, পাসপোর্টে আপনার নিজের নাম এবং জন্ম তারিখের সাথে আপনার এনআইডি এবং এসএসসি সার্টিফিকেটের নিজের নাম এবং জন্ম তারিখের হুবহু মিল থাকতে হবে। এক্ষেত্রে কোনো গরমিল চলবে না। তবে পিতামাতার নামের ক্ষেত্রে আংশিক 1-2 অক্ষর বানান যদি ভুল ত্রুটি হয়ে থাকে 1-2 অক্ষর এদিক সেদিক, তাহলে এটা চলবে। অর্থাৎ আপনার নিজের নাম এবং জন্ম তারিখ হুবহু মিল থাকতে হবে ওই যে সার্টিফিকেট এবং বিশেষ করে এনআইডির সাথে। আর আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন, এক্ষেত্রে আপনি ইস দিবেন। এর পরবর্তী যেটি নিচে রয়েছে কমপ্লিটেড এসএসসি ডিপ্লোমা আন্ডার টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এখানে আপনি নোতে ক্লিক করবেন। পরবর্তী ঘরে যেটি রয়েছে, এখানে আপনার যে এনআইডি কার্ড রয়েছে, এই এনআইডি কার্ডের একটা নাম্বার রয়েছে, এই এনআইডি কার্ডের নাম্বারটা টাইপ করবেন। এরপর এই ঘরগুলা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন পাসপোর্টের যে স্ক্যান কপি, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে ধারণা দিয়েছি সবার আগে আবেদন করতে হলে কী কৌশল অবলম্বন করতে হবে, এমন একটা সাইজ রয়েছে। তো যেখানে পাসপোর্টের স্ক্যান কপি চায় ওই ঘরে পাসপোর্টের স্ক্যান কপি অ্যাটাচ করে দিবেন। আর যেখানে ফটো সেখানে ফটো দিবেন। একটু দেখে শুনে আবেদন করবেন, মানে তাড়াহুড়া করবেন না, ধৈর্য ধরে করবেন। এরপরে আমরা আসি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি। এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরির মধ্যে 4টা সেক্টর রয়েছে, অর্থাৎ 4টা ইন্ডাস্ট্রি ক্যাটাগরি রয়েছে। প্রথমত হচ্ছে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং, যেটা ইংলিশে থাকবে। এরপর হচ্ছে মৎস্য অর্থাৎ ফিশিং লেয়ার থাকবে। আর আরেকটা হচ্ছে শিপ বিল্ডিং ও কনস্ট্রাকশন। এই 4টি সেক্টর, এই 4টি সেক্টরের মধ্যে আবার সাব ক্যাটাগরি রয়েছে এগুলোর মধ্যে। অর্থাৎ ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে 3টা সাব ক্যাটাগরি রয়েছে, এরপর শিপ বিল্ডিংয়ের সাব ক্যাটাগরি রয়েছে, এরকম প্রত্যেকটা সেক্টরের সাব ক্যাটাগরি রয়েছে। তবে এখানে একটা জিনিস বলে রাখি, ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আপনারা যে সাব ক্যাটাগরি ব্যবহার করবেন, এখানে 3টা সাব ক্যাটাগরির মধ্যে একটা রয়েছে মেজার্স, এরপর অ্যাসেম্বল, আর হলো জয়েন্ট। তো বিশেষ করে এগুলা যদি আপনি এখন অ্যাসেম্বল এখানে চুজ করেন ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি হিসেবে, তখন আপনার যখন স্কিল টেস্ট পরীক্ষাটা হবে, কোরিয়ান ভাষা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর, তখন আপনার এই যে যদি আপনি এখন এখানে অ্যাসেম্বল চুজ করেন, অ্যাসেম্বলের উপর আপনার পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল। এর মেজার্সকে চুজ করলে মেজার্সের উপর পরীক্ষা হবে। আর যদি জয়েন করেন চুজ করেন, তার জয়েনের উপর পরীক্ষা হবে। অর্থাৎ যে সাব ক্যাটাগরি চুজ করবেন তার সেই সাব ক্যাটাগরির উপরে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে। কখন, কোথায়? এটা হচ্ছে স্কিল টেস্টে। আমি একটু হালকা ধারণা দিয়ে রাখছি। অর্থাৎ এখানে যেমন মেজার্স অর্থাৎ পরিমাপ করা, অর্থাৎ আপনাকে বোতলের মধ্যে পানি ঢালতে হবে, সেটা ওই 50 মিলি 30 মিলি যেভাবে বলে, হালকা পাতলা বোতল থাকবে প্লাস্টিকের। তো ওটার মধ্যে যে পরিমাণ পানি ঢালতে পারে কোরিয়ানরা, ওইভাবে পানি ঢালতে পারেন। তবে এটা যদি পুশ করে টেবিল থেকে পড়ে যায় তাহলে কিন্তু বিপদ, আপনার নাম্বার কাটা যাবে। তো এগুলো হচ্ছে এইসব কাজের উপর প্র্যাকটিক্যাল হবে কখন, এতে আপনার স্কিল টেস্টের সময়। এরপর যারা শিপ বিল্ডিংয়ে চুজ করবেন, শিপ বিল্ডিং ইজ যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি,
এর মধ্যে আপনার ওয়েল্ডিং, গ্রাইন্ডিং, প্রিন্টিং। তো যে ওয়েল্ডিং সাব ক্যাটাগরিতে চুজ করবেন তার ওই স্কিল টেস্টের সময় ওয়েল্ডিংয়ের কাজ প্র্যাকটিক্যালভাবে করে দেখাতে হবে, এটার একটা মার্কস আছে। তো এরকম প্রত্যেকটা 4টা সেক্টরের আলাদা আলাদা সাব ক্যাটাগরি থাকবে। এই ব্যাপারে আপনার সতর্ক থাকবে। আবেদনের সময় যারা যে সাব ক্যাটাগরি চুজ করবেন তাদের সেই সাব ক্যাটাগরির উপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে স্কিল টেস্টে। এরপরে এখানে যে 4টা ইন্ডাস্ট্রি ক্যাটাগরির মধ্যে বললাম, এর মধ্যে মৎস্য এবং কনস্ট্রাকশন সম্পর্কে আমি একটু ধারণা দিই। দেখুন এখানে ম্যানুফ্যাকচারিং যে এটা ইন্ডাস্ট্রি ক্যাটাগরির মধ্যে, এই ম্যানুফ্যাকচারিং কাজটা অর্থাৎ কি ইন্ডাস্ট্রির কাজ, এটা যে কোনো ফ্যাক্টরি, মিল কারখানার ভিতরের কাজ। তো দক্ষিণ কোরিয়া যেহেতু প্রবল ঠান্ডা পাবন এবং শীতলতম দেশ, এখানে শীতকালে বা শীতের মৌসুমে তাপমাত্রা -15-20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে চলে আসে। তো মৎস্য এবং কনস্ট্রাকশনের কাজটা হবে কিন্তু বাইরে, খোলা ফিল্ডে, খোলা আকাশের নিচে, প্রবল ঝড়, বাতাস, তুষারপাতের মধ্যে প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। দেখুন দক্ষিণ কোরিয়াতে এমন ঠান্ডা পড়ে শীতের মৌসুমে, বিশেষ করে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। ওই সময় আপনি যদি ফর্সাপ করে দেন, ওইটা 5 মিনিটের মধ্যে ওই ফর্সাপ বরফ হয়ে শাক ধরে যায়। হ্যাঁ, এরপর যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে ভিতরে, এখানে এরা ঠান্ডার মৌসুমের কথা বলছি, তখন 5 মিনিট 7 মিনিট পর হাত চেকে আসে, এরপর হাত পা ঠান্ডা হয়ে আসে। এটা হচ্ছে ভিতরের অবস্থা। আর বাইরের অবস্থা কীরকম হবে? এরপরে আপনার ওই যে আছে যে হাতের আঙুলগুলো বাইরে যারা কাজ করে এরকম শক্ত হয়ে বরফের মতো এরকম পেটে পেটে যায়। এ হচ্ছে বাইরের কাজের অবস্থা। এটা শীতের মৌসুমের কথা বলছি, গরম মৌসুম না, গরম মৌসুমে করা যাবে, গরম মৌসুমে আবার পরিবেশ ঠিক আছে, সমস্যা নেই বাইরের কাজের ক্ষেত্রে। তো যেহেতু মৎস্য অর্থাৎ মাছ সংগ্রহ করতে হবে সমুদ্র থেকে, নৌকা, লঞ্চ, ট্রলার নিয়ে, এবং মৎস্য কনস্ট্রাকশনের উপরে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। এই সম্পর্কে পূর্ণ ধারণা পেতে হলে আপনারা ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং কমেন্ট সেকশানে দিয়ে রাখবো, প্রথম কমেন্ট সেকশানে। তাহলে আপনারা ওইটা দেখলে বিস্তারিত ধারণা পেয়ে যাবে। এই কারণে হুটহাট করে অন্যের কথা ধরে ঠিয়াঠাইরে আবেদন করে বসিয়েন না। যে কাজ আপনার দ্বারা সহ্য হবে এই সেকশনটা চুজ করুন। হ্যাঁ, এরপরে এমন বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে যে সাঁতার জানা থাকা বাধ্যতামূলক, অর্থাৎ যারা মৎস্যতে আবেদন করবেন, মাছ সংগ্রহ করতে হলে আপনাকে পানিতে নামতে হবে। অর্থাৎ বড় হোক আর যাই হোক, মানে কর্মের খাতিরে, মানে যেহেতু কাজের ব্যাপার আপনাকে অবশ্যই পানিতে নামতে হবে। তো এই সকল বিষয় মাথায় রেখে এখন আপনারা যারা উত্তীর্ণ হবেন, এই মৎস্য কনস্ট্রাকশনে আসবেন, আগে থেকে জেনে শুনে, তবে ভয় দেখাচ্ছি না, সাহস করবেন আর পরিশ্রম করবেন, দেশে একটু মাটি কাটেন। এরপরে যারা কনস্ট্রাকশন কাজ করে ওখানে রাজের কাজ টাজ করেন, তাহলে আপনার যারা ওখানে হার্ড ওয়ার্কিং করবেন, তখন আপনার দক্ষিণ কোরিয়াতে আসার পরও এই কাজগুলো দেখে আপনি ভয় পাবেন না, অনেকে ভয়ে পালাই যায়। তো এতে দেশের বদনাম হয়। তো এই ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকবেন, যাই করবেন বুঝে শুনে করবেন। তবে এখানে কাজের সেফটি বজায় রেখে কাজ করা হয়, এক্ষেত্রে অত ঘাবড়ানোর প্রয়োজন নেই। যেমন কষ্ট আছে তেমনি মিষ্টি আছে। অর্থাৎ মাস শেষে যে 3 থেকে 4 লাখ টাকা বেতন দিবে, এমনি তা দেয় না। তো এই সব পূরণ করার পর আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ কমপ্লিট। এরপর কী করবেন? সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনারা সাবমিশন আইডি পাবেন। এখানে লাস্টের যে 5 ডিজিট আছে, এটা হচ্ছে আপনার সাবমিশন আইডি নাম্বারের একটা ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর। এরপর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে যে অ্যাপ্লিকেশন সাবমিশন সাকসেসফুল। এরপর পরবর্তীতে আপনারা টাকা পেমেন্ট করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য। অ্যাডমিট কার্ড টাকা পেমেন্ট ছাড়া, বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে যেভাবে হোক, ওই টাকা পেমেন্ট ছাড়া আপনারা কিন্তু যেটা আপনার অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন না। এর জন্য আপনার ফোনে যদি বিকাশ থাকে তাহলে বিকাশ অ্যাপ ডাউনলোড করে এরপর আপনি পাসপোর্ট নাম্বার এবং এই সাবমিশন আইডি দিয়ে ওইখানে সিস্টেম দেওয়া আছে। এরপর আপনার এডুকেশন অপশন ক্লিক করার পর ওইখানে নিয়ম দেওয়া আছে। এরপর আপনারা আপনাদের টাকাটা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর হয়তো অনেক সময় সবাই যেহেতু একসাথে চেষ্টা করবে, ট্রাই করবে, যাদের আবেদনটা কমপ্লিট হবে। এরপর হয়তো ট্রানজ্যাকশন আইডিটা পাইতে একটু সময় লাগতে পারে। হ্যাঁ, তো ট্রানজ্যাকশন আইডি যদি হয়তো অনেক সময় 2-4 ঘন্টাও লাগিয়ে যেতে পারে। তো এক্ষেত্রে বইছিল এই বিষয়গুলো তারা তাদের তদারকিতে রাখবে। এরপর এটা নিয়ে কোনো হতাশা হওয়ার দরকার নয়।
যদি যারা ট্রানজ্যাকশন বরিশাল যখন দেখবে যে ট্রানজ্যাকশন আইডিটা অনেকে পাচ্ছে না বা সময় লাগতেছে কিন্তু আবেদন সাকসেসফুল হয়েছে, তো এক্ষেত্রে বরিশাল সময় বাড়াবে, অর্থাৎ সময় বেড়িয়ে দিবে। এই নিয়ে কোনো হতাশ হওয়ার দরকার নেই। পরবর্তী যখন ট্রানজ্যাকশন আইডি পাবেন বা অনেক সময় যদি নাও পান, তাহলে বিকাশের একটা হটলাইন থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলেও ট্রানজ্যাকশন আইডি কালেক্ট করতে পারেন। এবার ট্রানজ্যাকশন আইডি যখন পেয়ে যাবেন, আপনি একদম প্রথম পেজে চলে যাবেন, যাই ওখানে যে আপনার পাসপোর্ট নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি দিয়ে ওখানে ডাউনলোড অপশন আছে অ্যাডমিট কার্ড, ওইখানে ক্লিক করলে ওই অপশনে গিয়ে ক্লিক করলে এরপর আপনি আপনার যে কাঙ্ক্ষিত কোরিয়ান ভাষা যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সরাসরি সেটা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং এটাকে আপনি সেভ করবেন, স্ক্রিনশট দিয়ে নেবেন, যা যা করার করবেন। এই হচ্ছে আবেদনের সকল প্রসেস বা প্রক্রিয়া এবং কী কী কৌশল অবলম্বন করে সকলের আগে নিজের আবেদনটা নিজে করতে পারেন। এই সকল বিষয়ে আশা করি আপনারা বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। তো ভিডিওটা অনেক একটু লং হলেও কিন্তু উপযুক্ত ধারণাগুলো আপনাদেরকে দিয়েছি, যেহেতু আগামীকাল থেকে আবেদন প্রক্রিয়াটা শুরু। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।